তারপরে কেন বিজেপি? হ্যাঁ, এটা একটা গুড। ইনফ্যাক্ট দেবজিৎ যেটা বলছিলেন যে বিজেপির চিন্তাধারায় বা ভাবাদর্শে, আমি এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে এটা আমার প্রথম কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করা, জীবনে প্রথম আমি রাজনীতির ময়দানে নামলাম। কারণ আর্ম ফোর্সেসে যেটা আমরা সবসময় চিরকাল আমরা বলে এসেছি, নেশন ফার্স্ট, দেশ রাষ্ট্র সবার আগে। তো আমি দেখলাম একমাত্র রাজনৈতিক দল, তাদের রাজনীতি রয়েছে, কিন্তু তাদের যে রাষ্ট্রবাদ, তাদের যে জাতীয়তাবাদ, এটাই তো আমরা আমি 38 বছর ধরে এই জিনিসটাই তো করে এসেছি। তো একটা সময় তো আমাদের চাকরি থেকে অবসর নিতে হয়, কিন্তু অবসর নেওয়ার পরে যখন দেখছি যে আমি এই রাজনৈতিক দলটা সেম যে রাষ্ট্রবাদের দীক্ষা নিয়েছিলাম 1988 সালে, এটা 2026, তো আমার জন্য তো কোনো পার্থক্য নেই। আমি তো, আপনি বলতে পারেন যে নিজের ঘরেই আবার নিজের ঘরে রিনোভেট করে ঢুকলাম, কারণ এই রাষ্ট্রবাদেরই তো আমরা পুজো করেছি, এছাড়া তো আমাদের কাছে কিছু ছিল না। তো তার জন্যই বিজেপিতে আসা, কারণ আমি বিশ্বাস করি এবং বিজেপিও একই জিনিসে বিশ্বাস করে যে নেশন ফার্স্ট, বাকি সব চলতে থাকবে, কিন্তু রাষ্ট্রের সঙ্গে, রাষ্ট্রের স্বার্থের সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ নেই। তাই বিজেপি বিশ্বাস করে, আমিও বিশ্বাস করি, তাই আজকে বিজেপিতে এসেছি। নির্দিষ্ট করে আপনি তো এক্স এনএসজি এবং আন্ডারকভার এজেন্ট ছিলেন এখন যে বর্ডার এলাকায় যে পরিস্থিতি আফটার দ্য ইলেকশন অফ বাংলাদেশ, জামাত অপোজিশনে চলে গেছে, তো এই যে একটা পরিস্থিতি বর্ডার এলাকায় হয়ে রয়েছে, এইদিকে এই অস্থিরতা কিভাবে দেখছেন? আপনার অভিজ্ঞতা আপনি কিভাবে দেখছেন? কতটা অসুরক্ষিত পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ? দেখুন, আমি একটা কথা বলতে চাই, যেহেতু আমার জিহাদ ছিল আমার স্পেশালাইজেশন, চাहे এনএসজিতে, চাहे স্পেশাল এজেন্সিজে। জিহাদ কিন্তু এমন নয় যে আমি সকালে ঘুম থেকে উঠে চা খেলাম আর চলো আজকে দুপুরের পর জিহাদ করি, তা হয় না। ওরা প্রচণ্ড ওয়েল অর্গানাইজড, সাংঘাতিক প্ল্যান করে এবং সুদূর প্রসারী, যার ইম্প্যাক্ট হয় সুদূর প্রসারী। এবার পশ্চিমবঙ্গে এবং লাগোয়া বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছে, এটা আজ থেকে শুরু হয়নি, এটা গত 10-12 বছর, 15 বছরে এটা সাংঘাতিক উত্থান হয়েছে। কারণ একটার পর একটা ফেজ আসছে, এবার আপনাদের কাছে প্রকাশ পাচ্ছে। এবং যেটা আমরা সবসময় বলি যে জিহাদিরা তখনই প্রকাশিত হয় বা হতে দেয় নিজেদের যতটুকু প্রয়োজন, যখন সময়ের দরকার হবে। তার মানে এই নয় যে জিহাদের বীজ আগে থেকেই ছিল না, ছিল, এবং সেটা গত 10-12-15 বছরে সাংঘাতিকভাবে বেড়েছে। কারণ আমরা বিশ্বাস করি, যারা জিহাদ নিয়ে পড়াশোনা করে, জিহাদ নিয়ে কাজ করে, আপনি দেখবেন একটা ইংরেজিতে কথা আছে, কন্ডিউসিভ এনভায়রনমেন্ট, যেটাকে বলা হয় সহযোগী পরিবেশ। আপনার বাড়িতে দেখবেন, আপনার এই ডেঙ্গুর সময় কর্পোরেশনের লোক এসে দেখে আপনার বাড়িতে জমা জল পড়ে আছে কিনা, কারণ জমা জলেই মশা লার্ভা পারে, শুকনো জায়গায় পারে না। তো মশার ওই জন্ম দেওয়ার জন্য, ডেঙ্গু প্রসারের জন্য ওদের ওই জমা জল দরকার হয়, যেটাকে বলা হয় কন্ডিউসিভ এনভায়রনমেন্ট। অতি দুঃখের ব্যাপার, চিন্তার ব্যাপার, পশ্চিমবঙ্গে গত 15 বছর ধরে এই কন্ডিউসিভ এনভায়রনমেন্টটা তৈরি করে রাখা হয়েছে জিহাদিদের জন্য, এবং যাতে মৌলবাদী লোকজন তারা ডালপালা প্রসারিত করছে। এবং আমি যেটা বারবার বলি, বহুবার আমি টিভি চ্যানেলে বলেছি, গত 5 বছর ধরে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ 2 দিনাজপুর, যদি এখনো কিছু না করা যায়, আমার মনে হয় না যে 2027-28-এর পরে সেটা ভারতের মধ্যে রাখা যাবে। কারণ প্রশ্নটা পশ্চিমবঙ্গের নয়, প্রশ্নটা কোনো রাজনৈতিক দলের নয়, প্রশ্নটা রাষ্ট্রীয় সুরক্ষার। এবং সত্যিকারে কিন্তু পশ্চিমবঙ্গ ভয়াবহ অবস্থায় রয়েছে, যেটা ঘোষিত রয়েছে। ISIS এর মতো দল, তারা বলেছে যে লস্করে তৈবা বলছে, জৈশে মোহাম্মদ বলছে যে গজওয়াতুল হিন্দ আপনারা শুনেছেন, সালতানাতে বাংলা শুনেছেন, এবং যতটা পড়ছেন বা দেখছেন বা টিভি চ্যানেলে, তার থেকে কয়েকশো গুণ বেশি ভয়ঙ্কর পরিস্থিতি। এবং আমি এটাকে বলি যে পশ্চিমবঙ্গবাসী তারা আগ্নেয়গিরির শিখরে বসে পিকনিক করছেন, খেলা মেলা, রথযাত্রা ইত্যাদি করে বেড়াচ্ছেন।
যেদিন আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হবে সেদিন আপনারা বুঝতে পারবেন যে আমরা কোথায় আছি। ইট উইল বি টু লেট। আমাদের এখনো জাগতে হবে। আর 2026 শেষ ধর্মযুদ্ধ, যদি এই 2026-এ আমরা কিছু না করতে পারি, ধর্ম বাঁচানো অসম্ভব, প্রাণ বাঁচানো অসম্ভব, মান সম্ভ্রম বাঁচানো অসম্ভব, রাষ্ট্রীয় সুরক্ষা বাঁচানো অসম্ভব। এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের মানুষকে নিতে হবে, শুধু আমরা বললেই চলবে না।